ভারতের বিরুদ্ধে কি এবার ফের জোট বাঁধছে পাকিস্তান আর ওই বাংলাদেশ? ভারতের বিরুদ্ধে কি ফের একবার নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা? পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড কি হুঁশিয়ারি দিচ্ছে, আর কেনই বা দিচ্ছে? জৈশের পর এবার লস্করে তৈবা। এই লাগাতার হুঁশিয়ারির নেপথ্যে কি রয়েছে? পাকিস্তানের পাতা ফাঁদে কি আদৌ পা দেবে বাংলাদেশ? আর এদের জব্দ করতে কোন অবস্থান নিচ্ছে ভারত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। জৈশে মোহাম্মদের পর এবার লস্করে তৈবা। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল পাক জঙ্গির ভিডিও। দিন কয়েক আগেই পাকিস্তানি জঙ্গি সংগঠনের জৈশে মোহাম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গিয়েছিল পাকিস্তানের বাভালপুরের ডেরায় ভারত যে আক্রমণ চালিয়েছিল তাতে সংগঠনের প্রধান ওই মাসুদ আজাহারের পরিবারের প্রায় সকলেই কিভাবে মারা গিয়েছিল। সেই নিয়ে আগের একটি এপিসোডে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি। আর এবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে লস্করে তৈবার উপপ্রধান সাইফুল্লাহ কাসুরিকে। সরাসরি তিনি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিচ্ছেন। তার দাবি, লস্করের মনোবল অটুট রয়েছে, সংগঠনের জঙ্গিরা শহীদ হতে প্রস্তুত, তবে ভারতকে এর ফল ভোগ করতে হবে। লস্কর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। নিজের কানেই শুনুন একবার ওই বেড়ালের ম্যাও। नरेंद्र मोदी खूब कान खोल के सुन ले और अपने जालिम समाज को भी सुना दे कि वो वक्त अनकरीब आने वाला है जब इंशाअल्लाह ये दरिया भी हमारे होंगे, इनके डैम भी हमारे होंगे, ये सारा जम्मू कश्मीर हमारा होगा और बहुत कुछ हमारा होगा। हम तुम जो कुछ हरकतें कर रहे हो एक एक का इंशाअल्लाह खमियाजा तुम्हें भुगतना होगा। हम पाकिस्तान का दिफा करना और पाकिस्तानी अवाम के जान और माल और इज्जत और वकार और घर बार का दिफा करना भी खूब जानते हैं, और हम दुश्मन से इंतकाम लेना भी खूब जानते हैं। जो कुछ आज कर रहे हो अदले का बदला होगा, ईंट का जवाब पत्थर से होगा। जैसा करोगे वैसा भरोगे, इंशाल्लाह पीछे हटने वाले नहीं। শুনলেন তো, ভারতের প্রতিটি সন্ত্রাস বিরোধী পদক্ষেপের তারা নাকি কড়া জবাব দেবে। তাহলে কি গোপনে পাকিস্তান তাদের পোষা জঙ্গি সংগঠনগুলো দিয়ে ভারতে ফের একবার ওই নাশকতার পরিকল্পনা করছে? 2 মিনিটের এই ভাইরাল ফুটেজে পাকিস্তান সরকারের পাশাপাশি পাক সেনা মদতের দাবিও করতে শোনা গেছে ওই কাসুরিকে। ফের একবার প্রমাণ হয়ে গেল পাকিস্তান কত বড় নির্লজ্জ একটি দেশ। পেহেলগাঁও হামলার বদলা নিতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একেবারে ভেতরে ঢুকে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ধ্বংস করে দিয়েছিল 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি, যার মধ্যে ওই বাহওয়ালপুরের ভারতের হামলায় মাসুদ আজাহারের পরিবারের সদস্যদের মৃত্যুর কথা স্বীকার করতে শোনা গিয়েছিল জৈশে মোহাম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াসকে। এবার মুরিদকেতে লস্করে তৈবার সদর দপ্তর ধ্বংস হওয়ার কথা স্বীকার করল সংগঠনের উপপ্রধান সাইফুল্লাহ কাসুরি। সেই ধ্বংস হয়ে যাওয়া মুরিদকের লস্কর ঘাঁটি নতুন করে গড়ে তোলার তোড়জোড় ইতিমধ্যে শুরু করে দিয়েছে পাকিস্তান। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই এই জঙ্গি ঘাঁটিগুলি পুনর্নির্মাণ করা হবে। এই কারণে ইতিমধ্যেই তহবিল সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। এই তথ্য আপনাদেরকে আগের এপিসোডে দিয়েছিলাম। এবার আরও পুক্তা প্রমাণ মিলল জঙ্গি ঘাঁটি নির্মাণের। লস্করের ঘাঁটি ফের গড়ে তোলার জন্য 4 কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ করেছে ওই পাকিস্তানি সরকার। যদিও লস্করে তৈবার অনুমান 15 কোটি পাক রুপি প্রয়োজন অপারেশন সিঁদুরে ধ্বংস হয়ে যাওয়া লস্কর ঘাঁটি ফের গড়ে তোলার জন্য।
প্রশ্ন হচ্ছে, একটি ঘাঁটি তৈরি করতে এই বিপুল অর্থের প্রয়োজন কেন? কি কি থাকবে ওই জঙ্গি ঘাঁটিতে? তবে কি লস্করের নয়া জঙ্গি ঘাঁটিতে নিজেদের অবস্থান তৈরি করবে ওই পাক সেনারাও? সরাসরি জঙ্গি ঘাঁটিতে বসে ভারতের উপর হামলার পরিকল্পনা করবে পাকিস্তানি সেনা। তা কারা এই লস্করে তৈবা? আসুন এবার সেদিকে একটু লক্ষ্য রাখা যাক। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম, এই সংগঠনের প্রধান আসাদউদ্দিন ওয়েসি এই লস্করে তৈবাকে পাকিস্তানের অবৈধ সন্তান বলে কটাক্ষ করেছিলেন। কারণ পাকিস্তানের মাটিতেই ৮০-র দশকের মাঝামাঝি জন্ম হয়েছিল এই সংগঠনের। আফগানিস্তানের সোভিয়েত বিরোধী জিহাদের আবহে হাফিজ মোহাম্মদ শাইদ, জাফর ইকবাল এবং আবদুল্লাহ আজমের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি, যার প্রথম চেহারা ছিল ধর্মীয় দাওয়াতি মিশনের মতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি রূপ নেয় এক সশস্ত্র জিহাদি বাহিনীতে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে এলাকায় তাদের ঘাঁটি তৈরি হয়, আর নাম হয় লস্করে তৈবা, যার বাংলা করলে দাঁড়ায় আল্লাহর সেনাবাহিনী। এদের লক্ষ্য একটাই, কাশ্মীরকে ভারতের কাছ থেকে বিচ্ছিন্ন করা এবং পাকিস্তানের সঙ্গে তাকে যুক্ত করা। ধর্মীয় মৌলবাদ এবং সালাফি মতবাদের রঙে রঞ্জিত এই সংগঠন ভারতীয় ভূখণ্ডে একাধিক হামলা চালিয়েছে। ৯০ দশকের শেষ থেকে জম্মু কাশ্মীরের প্রত্যন্ত গ্রামে গ্রামে তাদের রক্তাক্ত উপস্থিতি টের পেতে শুরু করেছিল ভারত। ১৯৯৮ সালে জম্মু কাশ্মীরের ডোডা জেলার চাপনারি গ্রামে লস্করে তৈবা এবং হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা ২৬ জন হিন্দু গ্রামবাসীকে হত্যা করে। এটি ছিল ওই লস্করের প্রথম বড় হত্যাযজ্ঞের একটি। তার পরের বছরগুলোতে কাশ্মীরের জঙ্গলে, সেনা ক্যাম্প কিংবা সীমান্তবর্তী গ্রামে তারা হামলা চালায়। ২০০০ সালে দিল্লির লালকেল্লার অভ্যন্তরে হামলা চালিয়েছিল এই জঙ্গি সংগঠনটি। রাজধানীর একদম অন্দরে প্রবেশ করে এই হামলা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল ভারত সরকারের কপালে। এমনকি ২০০১ সালে ১৩ই ডিসেম্বর সংসদ ভবনের ওপর যে হামলা হয়েছিল, সেখানেও হাত ছিল এই লস্করের। ওই দিন নিরাপত্তা বলয় ভেঙে ৫ জন জঙ্গি সংসদের গেট পেরিয়ে প্রবেশ করেছিল ভেতরে, আর তাদের গুলিতে মৃত্যু হয়েছিল ৯ জনের। যদিও পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জন জঙ্গির মৃত্যু হয়। এরপর লস্করের লক্ষ্য সীমান্ত থেকে সরে যায়। তাদের পরবর্তী লক্ষ্য হয় ভারতের অভ্যন্তরে থাকা সাধারণ মানুষ। এরপর ২০০৫ সালে দিল্লি বিস্ফোরণের কথা মনে আছে। ২০০৫ সালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানীর দিল্লি, কেঁপে উঠেছিল সরোজিনগর, কালকাজি এবং পাহাড়গঞ্জ এলাকা। এই হামলায় প্রাণ হারিয়েছিলেন ৬০ জনেরও বেশি মানুষ, আহত হয়েছিলেন ২০০ জনেরও বেশি। তারপরেই গ্রেপ্তার করা হয় তারিক আহমেদ দার সহ ৩ জনকে। এই তারিক আহমেদ দার লস্করে তৈবার জঙ্গি সংগঠনের হয়ে ভারতের নাশকতা ছড়ানোর কাজ করছিল। পরের বছর অর্থাৎ ২০০৬-এ মুম্বাইয়ের লোকাল ট্রেনে হামলা। ২০০৬ সালের ১১ই জুলাই মুম্বাইয়ের লাইফলাইন লোকাল ট্রেনে নেটওয়ার্ক কেঁপে উঠেছিল ধারাবাহিক বিস্ফোরণে। মাত্র ১১ মিনিটে পর পর ঘটেছিল ৭টি বিস্ফোরণ। তদন্তে জানা গিয়েছিল চার্চ গেটে একের পর এক ট্রেনে কম্পার্টমেন্টে রাখা হয়েছিল ওই আরডিএক্স ভর্তি প্রেসার কুকারগুলি। ভয়াবহ সেই ধারাবাহিক বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৮৯ জনের। আহতের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৮২৪-এ। জানা গিয়েছিল ২০০২ সালের গুজরাট দাঙ্গার বদলা নিতেই নাকি এই বিস্ফোরণ ঘটিয়েছিল লস্কর সমর্থিত জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। ২০১৫ সালে মুম্বাইয়ের বিশেষ আদালতে ২০০৬ সালে ট্রেন বিস্ফোরণ মামলার রায় ঘোষণা করে। সেখানে বলা হয়েছিল বিস্ফোরণের অর্থ আর ওই লজিস্টিক সাপোর্ট এসেছিল পাকিস্তান থেকে। ওই হামলার অভিযুক্তরা পাকিস্তানে গিয়ে লস্করে তৈবার ক্যাম্পে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছিল।
ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে যুক্ত জঙ্গিরা বিস্ফোরণ ঘটালেও লস্করই ছিল এই হামলার মাস্টার মাইন্ড এবং প্রধান মদতদাতা। তবে লস্করে তৈবার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আক্রমণ ছিল 2008 সালে 26/11 মুম্বাই হামলা। লস্করে তৈবার 10 জন জঙ্গি এই হামলা চালায়। সমুদ্র পথে মুম্বাই প্রবেশ করেছিল এই জঙ্গিরা, আর তারপর শহর জুড়ে চালিয়েছিল সন্ত্রাস, যার ফলে 166 জনের মৃত্যু হয়েছিল আর 300-রও বেশি মানুষ আহত হয়েছিলেন। 26/11 মুম্বাই হামলায় জড়িত 9 জন জঙ্গিকে নিকেশ করা হলেও একমাত্র জঙ্গি আজমাল কাসাব, যাকে জীবিত গ্রেপ্তার করা হয়। এই কাসাবকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় গোটা ঘটনার সঙ্গে লস্কর আর পাকিস্তান সরাসরি যুক্ত ছিল। পাকিস্তানে বসেই জঙ্গিদের পরিচালিত করছিল ওই লস্করের নেতারা। হাফিজ সঈদ এই হামলার মূল পরিকল্পনাকারী, আর এই হাফিজ সঈদ ওই লস্করে তৈবার একজন সহ প্রতিষ্ঠাতা। যদিও সম্প্রতি আবার জৈশ কমান্ডার ওই মাসুদ ইলিয়াস অবশ্য জানিয়েছে যে দিল্লির সংসদ হামলায় এবং 26/11 মুম্বাই হামলার মূল কালপিট খোদ ওই মাসুদ আজাহার। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে যে ভারতে 5 বছর ধরে জেলবন্দি থাকার পর এই মাসুদ মুক্তি পেতেই ভারতে হামলার পরিকল্পনা করে। ইলিয়াসের কথায় তিহার জেল থেকে বেরিয়ে মাসুদ পাকিস্তানে চলে যায়। এরপর বালাকোটের মাটি থেকেই ভারতে হামলার পরিকল্পনা সাজিয়ে ফেলে। দিল্লি এবং মুম্বাইয়ে জঙ্গি হামলার নীল নকশা তৈরি করা হয় এই বালাকোট থেকেই, এমনটাই দাবি করছে ওই জঙ্গি নেতা। তবে এখানেই থেমে থাকেনি ওই জঙ্গি সংগঠনগুলো। বিভিন্ন নামে সমাজসেবামূলক কাজকর্মের আড়ালে পাকিস্তানের ভেতরে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। বারবার আন্তর্জাতিক চাপ সত্ত্বেও লস্কর সংগঠনটিকে পুরোপুরি দমন করা যায়নি। অন্যদিকে এই তথ্য কারো অজানা নয় যে দীর্ঘদিন ধরে ওই আফগানিস্তানের মাটিকে ব্যবহার করেও এসেছে এই ভারত বিরোধী পাক জঙ্গি সংগঠনগুলো। তবে এবার এ বিষয়ে জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবার নাম নিয়ে রীতিমতো রাষ্ট্রপুঞ্জের কাছে কড়া বার্তা দিল ভারত। ধর্মের নামে জিহাদের আবরণে এই সমস্ত জঙ্গিরা সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার করেছে। আর নির্লজ্জ পাকিস্তান পেহেলগাঁও হামলার পর থেকেই লস্করের মাথা ওই হাফিজ সঈদের নিরাপত্তা আরও 4 গুণ বাড়িয়ে দিয়েছে। তার আস্তানায় নির্লজ্জের মতন সেনা মোতায়েন করেছে পাক প্রশাসন। 24 ঘন্টা তার বাড়িতে নজরদারি চালানো হচ্ছে রীতিমতো ড্রোনের মাধ্যমে। পাক সেনা, আইএসআই এবং লস্করের যৌথ বাহিনী তার নজরদারি মোতায়েন রেখেছে ওই হাফিজ সঈদের আশেপাশে। ওই আন্তর্জাতিক জঙ্গির বাড়ির আশেপাশে 4 কিলোমিটার এলাকার রীতিমতো সিসিটিভির ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। ভাবুন, একজন ঘোষিত জঙ্গির নিরাপত্তায় পাকিস্তান সরকারের পদক্ষেপটি আপনারাই চিন্তা করুন। আচ্ছা, পাক মুলুকের সাধারণ মানুষের জন্য তো কই এ ভাবনা ভাবতে দেখা যায় না ওই পাক সরকারকে, অথচ সে দেশের সাধারণ মানুষের অবস্থা তো একেবারেই দুর্বিষহ। কিন্তু বহাল তবিয়তে একেবারে রাজার হালে সে দেশে অবস্থান করছে জঙ্গিরা। এই হচ্ছে পাকিস্তানের আসল রূপ। আর এই পাকিস্তানের সঙ্গে এখন গলায় গলায় ভাব জমেছে বাংলাদেশে। তাহলে কি এবার আরও একটি জঙ্গিদের আতুর ঘর তৈরি হতে যাচ্ছে ভারতের পূর্ব পাশে? নাকি নিজেদের ভুল এবার বুঝতে পারবে বাংলাদেশ? বাংলাদেশও কি তবে এবার দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে? শোনা যাচ্ছে ট্রাম্পের দেশে গিয়ে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশন রয়েছে, আর সেখানেই যোগ দেবেন এই ইউনুস আর শাহবাজ। আর সেখানেই নাকি তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, আগামী 22শে সেপ্টেম্বর আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন ইউনূস। বৈঠকের বিষয়ে এখনো জানা না গেলেও এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা। কারণ আমেরিকার শুল্ক চাপের পরেও মাথা নত করেনি ভারত। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ, পাকিস্তান তো একেবারে আমেরিকার কোলের ছেলে হয়ে গেছে, আর বাংলাদেশও আমেরিকার কাছে নত হয়েই রয়েছে। তাহলে কি নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এবার ওই আমেরিকার মাটিতে বাংলাদেশ আর পাকিস্তান একসাথে হাত ধরাধরি করে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার পরিকল্পনা নেবে? তাহলে কি নিজেদের স্বার্থে আমেরিকা এবার বাংলাদেশ আর পাকিস্তানকেও ওই কূটনৈতিকভাবে ব্যবহার করবে? এই প্রশ্ন কিন্তু উঠছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনীর 100 জনেরও বেশি সেনা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। বঙ্গোপসাগরের উপকূল স্থান চট্টগ্রামে গত 1 সপ্তাহ ধরে বেড়েছে মার্কিন সামরিক তৎপরতা। মার্কিন বাহিনীর একটি C-130J সুপার হারকিউলিস বিমান গত 10ই সেপ্টেম্বর চট্টগ্রাম পৌঁছেছে। অন্যদিকে পৌঁছেছে 100 জনেরও বেশি মার্কিন সেনা। জানা যাচ্ছে আমেরিকার এই পদক্ষেপ অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3। কি এই অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল? আপাত দৃষ্টিতে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল মূলত বাংলাদেশে অনুষ্ঠিত একটি যৌথ মহড়া। সেখানে আমেরিকা প্যাসিফিক এয়ারফোর্স এবং বাংলাদেশ বিমান বাহিনী একসঙ্গে কাজ করছে। চট্টগ্রামে আয়োজিত এই 7 দিনের অনুশীলনের লক্ষ্য হল দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা ইত্যাদি ইত্যাদি। এবার এই মহড়ার কৌশলগত দিকও রয়েছে। ভারত এতদিন ধরে এই বঙ্গোপসাগরকে নিজেদের নিরাপদ এলাকা ভেবে এসেছে, কিন্তু আমেরিকা এখন সক্রিয় হলে ভারতকে নিজের নৌবাহিনী এবং কূটনৈতিক কৌশল নতুনভাবে সাজাতে হবে। এছাড়া আমেরিকা যদি বারবার বাংলাদেশে অনুসন্ধান, উদ্ধার, ট্র্যাকিং এবং ট্যাকটিক্যাল ট্রেনিং চালায়, তবে এগুলো একসময় সামরিক সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের দিকে যেতে পারে। অন্যদিকে তাই ভারতও গত 16ই সেপ্টেম্বর একটি IL-76 বিমান, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর 120 জন সদস্যকে নিয়ে মায়ানমারের রাজধানী নেপিডোতে অবতরণ করেছে। 20শে সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়ায় ভারত মায়ানমার অপারেশনাল সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং প্রতিরক্ষা সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে আবার বুধবারই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে উভয় দেশের কারোর একটির ওপর হামলা 2 দেশের উপর হামলা বলে বিবেচিত হবে। পাক বিদেশমন্ত্রী ইশাক দারের ইসলামিক ন্যাটো তৈরির আভাস কি তাহলে সত্যি হতে চলেছে? এটাও একটা বড় প্রশ্ন। যদিও ভারত এই চুক্তি সম্পর্কে যথেষ্টই অবগত। সামগ্রিক পরিস্থিতির ওপর এমনিতেই কড়া নজর রাখছে ভারত। ভারতকে ঘিরে আজ দক্ষিণ এশিয়ার দাবা বোর্ড যেন আরো জটিল হচ্ছে। একপাশে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি, যা ইসলামিক ন্যাটোর আভাস দিচ্ছে, আবার অন্যদিকে বাংলাদেশে আমেরিকার মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল তুলে দিচ্ছে নতুন প্রশ্ন। তার কারণ আমেরিকার দীর্ঘদিনের নজর রয়েছে ওই সেন্ট মার্টিনের দিকে। ভারতের পূর্ব সীমান্ত কি আরও চাপের মুখে পড়তে চলেছে? তাই এমনিতেই পাকিস্তান বহুদিন ধরেই ওয়াশিংটনের প্রিয় সন্তান, কিন্তু যদি বাংলাদেশও একই পথে হাঁটে তবে ভারতের চারপাশে এক অস্বস্তিকর বলয় তৈরি হবে। সেই সঙ্গে ইউনূস শেহবাজ বৈঠক গুঞ্জন তৈরি করছে কূটনৈতিক মহলে। এজেন্ডা যাই হোক, এর নেপথ্যে আমেরিকার ছায়া থাকার সম্ভাবনা অস্বীকার করার উপায় নেই। প্রশ্ন উঠছে,
কূটনৈতিক চাপের খেলায় কি আমেরিকা দুই প্রতিবেশীকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে? তবে মনে রাখতে হবে, দিল্লি চুপ করে বসে নেই। মায়ানমারের সঙ্গে প্রতিরক্ষা মহড়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে নতুন করে সম্পর্কে জোর, সব মিলিয়ে ভারতও স্পষ্ট বার্তা দিচ্ছে, যদি প্রতিবেশীরা আঁতাত খোঁজে তবে দিল্লিও তার বলয় শক্ত করবে। ফলে আসন্ন সময়ে ভারতের জন্য চ্যালেঞ্জ দ্বিমুখী। একদিকে সীমান্ত সন্ত্রাস মোকাবেলা, অন্যদিকে আঞ্চলিক এই কূটনৈতিক আঁতাত ঠেকানো। এখন দক্ষিণ এশিয়ার আগামী কূটনৈতিক সম্পর্ক কোন খাতে বইবে, সেদিকেই নজর থাকছে সবার। আজ এ পর্যন্তই। নমস্কার।